16 জন আলেমের তালিকায় গণকমিশন দুদকের হাতে হস্তান্তর করেছে। এখন আসলে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সারা দেশব্যাপী এ ব্যাপারে আলোচনা, পর্যালোচনা, নিন্দাও আছে, বিভিন্ন ধরনের কথাও আছে, অনেক ধরনের আলোচনা চলে আসছে। তো এখানে আমি দেখেছি এই শ্বেতপত্রের 463 পৃষ্ঠা আমি দেখেছি রোহিঙ্গাদের 17টি জঙ্গি সংগঠনের কথা সেখানে উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে হরকাতুল ইয়াকিন 509 পৃষ্ঠা উল্লেখ করা আছে, আরাকানি মুজাহিদিন 507 পৃষ্ঠা, এবং আরাকান ইউনাইটেড ফোর্স 505 পৃষ্ঠা, আরাকান ইসলামিক রোহিঙ্গা ফোরাম 493 পৃষ্ঠা এবং আরাকান রোহিঙ্গা ইউনিয়ন 474 পৃষ্ঠা। এখন আমি আজকের ব্যারিস্টার তুরিন আফরোজ ম্যাডামকে আমি বলবো, এখানে যে সমস্ত 116 জন আলেমের তালিকা করা হয়েছে, আমি আগেই বলছি আমরা জানার জন্য এখানে বসেছি, বোঝার জন্য বসেছি। তর্ক করলে হয়তো আমাদের উচ্চ বাক্য আমরা করতে পারবো, আমাদের একটা সলিউশন আমাদের বোঝার দরকার। আমরা বুঝতে এসেছি, আমরা সহজে পেয়ে গেছি। এখানে আমরা 3 জন, বলা যায় 3 জন কিন্তু তালিকাভুক্ত, যে রাজুল করিম আবরা সাহেব এবং মুফতি আলাউদ্দিন সাহেব এবং আমাকেও তালিকাভুক্ত করা হয়েছে। যেহেতু আমরা তালিকাভুক্ত, আমরা অত্যন্ত আগ্রহের সাথে আমাদের সদস্য সচিব যিনি গণকমিশনে, ওনার কাছ থেকে আমরা জানার একটা সুযোগ আসছে। সেই মর্মে গোলাম রাব্বানী ভাই নিশ্চয় অনেক কথা বলেছেন, আমিও কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শুধু এতটুকু বলতে চাই যে গণকমিশন যে 116 জনের তালিকা করেছেন, 116 জন থেকে আমি একটু ব্যারিস্টার মহোদয়ের কাছে আমি একটু জানতে চাইবো যে 116 জন থেকে যে 35 জনের তালিকা সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, সেই 116 জন থেকেই কি 35 জনের তালিকা করা হয়েছে, নাকি এর বাহিরেও এই 35 জনের মধ্যে বাহিরে কেউ আছে কিনা, এই বিষয়টা আমি জানতে চাই। বিষয়টা আমার কাছে পরিলক্ষিত হয়েছে, আশা করি আপনি তো শুরু থেকে এই পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন, সেটা আপনার অবগত আছে। এবং দ্বিতীয় নম্বর, আপনি এখানে গণকমিশনের পক্ষ থেকে আপনি এই যে তদন্ত করেছেন, 116 জন আলেমের যে তদন্ত করেছেন, এই তদন্তটি আপনি কত বছর, কতদিন ধরে আপনি তদন্ত করে চূড়ান্ত প্রক্রিয়াটুকু গ্রহণ করে সম্পন্ন করতে আপনাদের কতদিন সময় লেগেছে? অর্থাৎ 116 জন আলেম এবং উলামায়ে কেরামদের যে তদন্ত করেছেন এবং বিচার বিশ্লেষণ করে যাই আপনারা উল্লেখ করেছেন সুনির্দিষ্টভাবে, সেটা আপনি কয়দিন যাবত আপনারা, কতদিন লেগেছে সেই প্রক্রিয়া শেষ করতে, নিশ্চয়ই আপনি সেই বিষয়টা বলবেন। এটাও আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এখন আমি জানি 35 জন আলেমের সুনির্দিষ্ট অভিযোগ আছে, শ্বেতপত্রের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু শ্বেতপত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যারা আইনানুগ ভাবে আমাদের কাছে হয়তো জবাব দিতে চাইতে পারেন অথবা আমাদেরকে তদন্ত করতে পারেন। সেটা হয়তো আমাদের আবরার সাহেব যে কথাটুকু বলেছেন, এই কথাটুকু কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো নয়। রব্বানী ভাইকে একটু আমার দিকে একটু দৃষ্টি নিবন্ধ করবেন, আর ব্যারিস্টার আফরোজ সাহেব তো তিনি আছেন। রব্বানী বলেছেন যে আপনারা যে 116 জনের তালিকা করেছেন, এখানে সাংবিধানিক অথেন্টিক অর্থাৎ সাংবিধানিক ভাবে আপনাদেরকে এই ব্যাপারে রেসপন্স করা বা দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, এই বিষয়টা জানতে চেয়েছেন, আর এটা অন্য কিছু না। ওনার কাছে হয়তো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা ইনশাল্লাহ দিবেন, সেটা অবশ্যই। আর আমি আরেকটু জানতে চাই, রব্বানী ভাই, আমার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, আমি আজকে এসেছি এই সদস্য সচিবের কাছে, আমি চাইবো যে 35 জনের ব্যাপারে শ্বেতপত্রে অভিযোগ উল্লেখ করা হয়েছে, প্রত্যেক আলেমরা যেন এইভাবে, আমি আজকে যেভাবে এসেছি ঠিক এইভাবে এসে তাদের ব্যাপারে যে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, এই অভিযোগগুলোর ব্যাপারে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। তুলে ধরলে যেমন আমাদের এই ব্যারিস্টার তুরিন আফরোজ সাহেব তিনি বলেছেন যে এখানে যে কথাগুলো হবে, হয়তো তিনি উপরে টেবিলে গিয়ে বিষয়টাকে আলোচনা করার সুযোগ তার কাছে আছে। সেই জায়গা থেকে, একদম সফট জায়গা থেকেই আমি শুধু আমার কথাটাই বলতে চাই। আমি চাই প্রত্যেক উলামায়ে কেরাম এভাবে এসে কথা বলবেন, এবং আমি এটাও চাই সাবেক বিচারপতি, আজকে যদি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব থাকতেন, আমাদের জন্য আরো বেটার হতো, যে আমরা আজকে অনেক কিছু জানতে চাইবো ওনাদের কাছে। যেমন আমার ব্যাপারে যে সুনির্দিষ্ট যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের মধ্যে আমি প্রথম যে অভিযোগটা দেখেছি, সেই অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলায় মস্তাননগর খাজা বাবার নামে এক বিশাল আস্তানা আছে,
সেই আস্তানা, বিশাল বড় আস্তানা নাকি আমি গড়ে তুলেছি। এবং আমি সেখানে এটার দ্বারা কি তারা বুঝিয়েছেন, আস্তানা বলতে তো অনেক আস্তানাই বোঝায়, কিন্তু আসলে ওনাদের শ্বেতপত্রে আমার ব্যাপারে যে বিষয়টা উল্লেখ করেছেন 1 নম্বর কলামে, যে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলায় খাজা বাবার নামে বিশাল বড় আস্তানা, না জানে আমি এখান থেকে কি প্রোটেকশন দিচ্ছি, এই কথাটা শুনে আমি চমকে উঠেছি। আসলে 116 জনের তালিকা দেখে কিন্তু আমি মনে করেছিলাম যে করোনা গেছে, অনেক ধরনের বিপদ আপদ গেছে মনে হয়, এবার উলামায়ে কেরামদের বিশাল বড় একটা, সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটা আমাদের সুযোগ সুবিধাই বুঝে আসবে, এরকম কিছু মনে করেছিলাম। কিন্তু শ্বেতপত্র হাতে নেওয়ার পরে আমি খুব এবং আলোচনা, যেভাবে আলোচনা চলছে পত্র পত্রিকা এবং জনগণের মাঝে, একদম চিন্তিত হয়ে পড়েছে আমার বন্ধু বান্ধব ফলোয়াররা সকলেই একটু চিন্তিত। তবে আমি আজকে জানতে চাই যে আসলে গাদানিক যে কাজটা করিয়েছেন, যাদের মাধ্যমে করিয়েছেন, গণকমিশন যে কাজটা করিয়েছেন, যাদের মাধ্যমে করিয়েছেন তাদের সে কাজগুলো আমাদের আজকে সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ সাহেবা এবং আমাদের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব এগুলো নিজে তদন্ত করেছেন কিনা, জাস্টিফাই করেছেন কিনা, এবং করেই সেই বিষয়টি চূড়ান্ত লিপিবদ্ধ করে দুদকের কাছে জমা দিয়েছেন কিনা, সেই বিষয়টি শুধু অবগত করানোর জন্য আমি আজকের কথাগুলো বলছি। রায়পুরাতে খাজা বাবার নামে আস্তানা আমি বিশাল গড়ে তুলেছি, এই বিষয়ে আমি মাস্তান নগরও কোনোদিন যাই নাই, এবং খাজার আস্তানা নামে, খাজা বাবার আস্তানা নামে ওই আস্তানা তো করবো দুর্গত, ওই এলাকাতে আমি কোনো সময় যাই নাই। ওই এলাকায় আপনিও রব্বানি ভাই আমার সাথে কখনো আসেন, ঘুরে গিয়ে একটু দেখে আসবেন যে আসলে ওখানে আমি আসলে কখনো গিয়েছে কিনা। তো সেখানে একটি উদ্ভট বিষয়, গণকমিশনের মতন যারা জনগণের কথা বলবে, যারা রাষ্ট্রের ব্যাপারে এত বড় সূক্ষ্ম একটি তদন্তের বিষয় হাতে নিয়েছে রাষ্ট্রের শান্তির জন্য, তো এখানে একদম প্রথম কলামটাই সম্পূর্ণ বানানো এবং সাজানো, কাল্পনিক, যার কোনো ভিত্তি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ব্যাপারে চুল পরিমাণ প্রমাণ দিতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে যে নরসিংদী জেলায় রায়পুরা উপজেলায় খাজা বাবার আস্তানা নামে আমি বিশাল বড় আস্তানা গড়ে তুলেছি, আমি বাইতুল মোকাররমের ফার্স্ট গেটে গিয়ে হাতের মধ্যে হাত করে লাগিয়ে আমি সরকারের কাছে বলবো, আপনার যেই বিচার দেশেন আমাকে সেই বিচার করেন, আমি সেখানে কি করেছি এই বিষয়টা আমি একটু আমার জায়গা থেকে শ্বেতপত্রের যে অভিযোগের একটু আমি চূড়ান্ত বিরোধিতাই করলাম। 1 2 নম্বর, এখানে ব্যারিস্টার তুরিন আফরোজ সাহেব তিনি বলেছেন যে দীর্ঘ 1 বছরে উলামায়ে কেরামদের 116 জন প্রমুখ আরো উলামায়ে কেরামদের তিনি সুনির্দিষ্ট অভিযোগগুলো তিনি এনেছেন। আমার ব্যাপারে যে বিষয় দ্বিতীয় কলামে এনেছেন, সেখানে উল্লেখ করা আছে পহেলা সেপ্টেম্বর 2019 বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে আশামস জগলুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল, 1 সেপ্টেম্বর 2019 সালে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালত আশামস জগলুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তিনি একটি মামলা দায়ের করেন, এবং মামলাটির শুনানি ধার্য হয় 3রা সেপ্টেম্বর, এবং 3রা সেপ্টেম্বরেই আমার বিরুদ্ধে যাবতীয় যত ধরনের অভিযোগ আছে সব অভিযোগ এনে যখন তারা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন, তখন বিজ্ঞ আদালত আমার মামলাটি এই 2 দিনে পর্যবেক্ষণ করে কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছেন। আমি দেখেছি শ্বেতপত্রের মধ্যে আমার অভিযোগের কথাটা আছে, কিন্তু বিজ্ঞ জজ আদালত যে মামলাটিকে খারিজ করে দিয়েছেন সেই কথাটা কিন্তু তিনারা উল্লেখ করেন নাই। কারণ আমার মামলাটি হয়েছিল 1 সেপ্টেম্বর 2019 সালে, আর আমাদের ব্যারিস্টার তুরিন আফরোজ আপু তিনি বলেছেন যে 1 বছর লেগেছে, প্রায় 9 মাস 1 বছর লেগেছেন উলামায়ে কেরামদেরকে তদন্ত করতে। তা আমার ঘটনা তো 2019 সালের, তো 19 সালের মামলাটাকে টেনে এনে যেই মামলাটা নিষ্পত্তি হয়েছে, খারিজ হয়ে গেছে, সেই বিষয়টা খারিজের কথা উল্লেখ না করে শুধুমাত্র মামলার এজাহারটা এখানে উল্লেখ করে দিয়েছেন। আমিও মনে করি সেখানে গণকমিশনের শুধু একটু না, চূড়ান্ত ব্যর্থতা আছে, ত্রুটি। এই জন্য আমরা উলামায়ে কেরামগণ কেন এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছি, কারণ এই গণকমিশনের লেখনির মধ্যে এবং আপত্তি এবং অভিযোগের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। সেই জন্যই উলামায়ে কেরামগণ সেই আমাদের যে গণকমিশনের যে বিষয়টা দুদকের কাছে জমা দিয়েছেন সেটা তারা মেনে নিতে পারেননি, এবং আমি আমার জায়গা থেকে আমার বিষয়টা ক্লিয়ার করছি আর কি। সেই বিষয়গুলো অবশ্যই আপনি খতিয়ে দেখবেন, আপনি একটু তদন্ত করেও দেখবেন, আপনি নিজেও দেখতে পারেন, এখনো গুগলে সার্চ করলে দেখবেন আল্লামা তাহেরি বিরুদ্ধে আনিত মামলা খারিজ করে দিয়েছেন মহামান্য সাইবার ট্রাইব্যুনাল আদালত, আপনি দেখতে পারবেন।
এবং 3 নম্বর কলামের উল্লেখ করা আছে আমার বিরুদ্ধে অভিযোগ, লাস্ট অভিযোগটা সেটা হলো আমি একটি বক্তব্য দিয়েছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আগমন নিঃসন্দেহে আমাদের দেশের ভাব মর্যাদাকে উজ্জ্বল করবে। বাংলাদেশের জনগণ এসব রাষ্ট্রীয় অতিথিদেরকে অবশ্যই স্বাগত জানাবে। নিশ্চয়ই এখানে আমাদের ব্যারিস্টার সাহেবা আছেন, তুরিন আফরোজ আপু আছেন, আপনি অবশ্যই একজন আইন বিশেষজ্ঞ, আপনি বিষয়গুলো বুঝেন। এই যে আমি 2টি কলামে প্রথম যে বক্তব্য দিয়েছি এটা হলো সাম্প্রতিক সম্প্রীতি এবং একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখলে রাষ্ট্রের যে উন্নয়ন, সে উন্নয়নের ধারাই কিন্তু আমি প্রথম আলোচনা করেছি। হ্যাঁ, আমি শেষ স্টেপে কোন কথাটা বলেছিলাম সেটাই বলেছিলাম, ওই সময় প্রসঙ্গটা ছিল ভিন্ন। সারা মুসলমানদের হৃদয়ে একটু আঘাত লেগেছিল ওই বিষয়টা যে ভারতের দীর্ঘদিনের 100 বছরের আভিজাত্য যে বাবরি মসজিদ, সে বাবরি মসজিদ ভেঙ্গে যখন রাম মন্দির রূপান্তরিত করতে চেয়েছিল, তখন আমরা একজন মুসলমান হিসাবে সেখানেও তো আমাদের ভারতও গোলাম রাব্বানী ভাই চমৎকারই বলেছিলেন, আমরাও আশা করি তিনি বলেছিলেন তার বক্তব্যের মধ্যে, রব্বানী ভাই একটা কলাম বলছিলেন যে ভারতের মুসলমানরা সংখ্যালঘু, আমরাও চাই ভারতের উচিত আমাদের মুসলমানদের সাথে যেন ভালো ব্যবহার করে। অবশ্যই আমরাও চাই বাংলাদেশও হিন্দুদের সংখ্যা অল্প, আমরাও চাই ভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করবো, এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, দ্যাটস অল রাইট। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন একটি বিশাল বড় আন্দোলন, মুসলমানদের কান্না, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমান মসজিদকে রক্ষা করার জন্য তারা কান্নাকাটি করছে, এবং মুসলমানদের ঐতিহ্য মসজিদ যখন ভেঙ্গে রাম মন্দিরে রূপান্তরিত করতে চেয়েছিল, তখন আমরা একটি প্রস্তাব করেছিলাম যে সেই দেশের রাষ্ট্রপ্রধান যেহেতু মোদির, যেহেতু প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্র যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা তো প্রধানমন্ত্রীকেই বলবো, যে কোনো সমস্যা হলে তো আমরা সমাধানের জন্য প্রধানমন্ত্রীকেই বলবো, আমরা কি অন্য কাউকে বলবো? আমরা বলেছি যে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছে, আমরা দেখেছি ভারত প্রধানের পক্ষ থেকে কোনো বিবৃতি আসছে না, এবং এটাকে সংরক্ষণের জন্য, এটাকে মানে প্রতিষ্ঠিত রাখার জন্য কোনো ধরনের বিবৃতি আমরা পাচ্ছি না। তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি, হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, অন্তত আপনি তীব্র নিন্দা জানান এবং আপনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আপনি এই বিষয়ে কিছু বলেন। এটা আমাদের মুসলমানদের এটা মুসলমানদের একটি জি জি এটা আমি শেষ করছি, এটা মুসলমানদের একটি অনুভূতি। সেখানে অনুভূতি আমরা দীর্ঘ সেটা অনেক আগেরই বক্তব্য। তো মুসলমানদের মসজিদ হোক, ধর্ম হোক, ধর্মের যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেখানে মুসলমানদের একটু প্রতিবাদ করা, এটা কোনো ধর্মের বিরুদ্ধে না, এটা মুসলমানদের ইমানি নৈতিক দায়িত্ব, এটা কোনো উস্কানি নয়, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। আপনিও ব্যারিস্টার তুরিন আফরোজ আপু তো একজন মুসলমান, গোলাম রাব্বানী নিশ্চয়ই মুসলমান, এখানে মুসলমান হিসাবে সেখানে আমাদের প্রতিবাদ করা অবশ্যই। এখন কথা হলো 116 জন আলিমের বিরুদ্ধে আপনি তালিকা নয়, 1000 আলিমদের বিরুদ্ধে আপনি তালিকা করেন, তদন্ত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আলেমরা যেখানে আপত্তি জানিয়েছে, আলেমদের 116 জন আলেমের নাম উল্লেখ করার শিরোনামে আপনারা উল্লেখ করেছেন, শ্বেতপত্রের 752 পৃষ্ঠা আপনারা উল্লেখ করেছেন জঙ্গি, মৌলবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা। আপনি বলছেন, আমরা তরিন আফরোজ আপা বলেছেন যে আমরা তো কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি নাই, আমরা তো কোনো কাউকে আঘাত করে কথা বলি নাই, কাউকে আঘাত করে কথা বলেন নাই, কিন্তু আপনার লেখনির মধ্যে যে শিরোনামটা ব্যবহার করেছেন, সেই শিরোনামে লক্ষ লক্ষ কোটি কোটি আলেমুল আমাদের হৃদয়কে ক্ষত করেছে। কারণ আপনি আলেমদের নাম ব্যবহার করার শিরোনামে আপনি জঙ্গি, সন্ত্রাস, মৌলবাদ এবং ওয়াজের বিস্তারের নামে, সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা হিসেবে আলেমদের নামগুলো আপনি এনেছেন। আপনি 116 জন নামের নাম উল্লেখ করে লাস্টে যেমন প্রমুখ বলেছেন, আপনি যদি গণকমিশন একদম বিবেকবান এবং বিচক্ষণ ব্যক্তি হতেন, আপনিও সেই বিষয়গুলো উলামায়ে কেরামদের বিষয় তদন্ত হওয়ার আগে আপনি অবশ্যই সুনির্দিষ্ট নাম উল্লেখ না করে, আপনি যদি ওই দুদকের কাছে যে এই সুনির্দিষ্ট এই এতজন উলামায়ে কেরামদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে, তারা যদি তদন্ত করার পরে যদি আমাদের মাঝে কোনো ঠিক আছে, আমি সময় বৃদ্ধি করবো না। তো আশা করি আমার কথাগুলো আপনারা দর্শক যারা আছেন অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখানে তর্ক করতে আসি না, অবশ্যই যদি আমার সুযোগ থেকে আমি পরে ইনশাআল্লাহ কথা বলবো। ধন্যবাদ বিকাশ সঞ্চালক, আসসালামু আলাইকুম।